আসসালামু আলাইকুম ওয়া আমরা এই ভিডিওতে অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক বা গ্যাস, অম্বল এগুলা নিয়ে কথা বলছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি শোনেন কাজে আসবে। গ্যাসহীন পরিবার বর্তমানে পাওয়া অত্যন্ত কঠিন। কেউ বা ছুটছেন অ্যালোপ্যাথিতে, কেউ বা ছুটছেন আয়ুর্বেদিতে, কেউ বা ছুটছেন হোমিওপ্যাথিতে, আবার কেউ বা তাদের ব্যক্তিগত প্রোডাক্টগুলো স্পন্সর করে অ্যাড আকারে আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। সবার উদ্দেশ্য একটাই, কি করতে হবে? অ্যাসিডিটি সারতে হবে। কিন্তু একটা বারও আমরা জানা বা বোঝার চেষ্টা করি না অ্যাসিডিটিটা তৈরি হচ্ছে কেন। যেখান থেকে তৈরি হচ্ছে আমরা যদি ওই জায়গাটা বন্ধ করতে পারি, ওই অনিয়মটা যদি বন্ধ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের গ্যাসের ওষুধ আর খেতে হয় না। নিশ্চয় আমার সঙ্গে যারা অ্যালোপ্যাথি ডাক্তার আছেন তারাও একমত হবেন, এবং আমি হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকেও বলছি, আমাদের হোমিওপ্যাথিতেও অ্যালোপ্যাথিক স্টাইলের যে গ্যাসের ওষুধগুলো আছে এগুলোও যেমন ক্ষতিকর। দীর্ঘদিন খেতে থাকলে একটা সময় আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা নষ্ট হচ্ছে, ঠিক দীর্ঘদিন ধরে প্যান্টাপ্রাজল, রেনিটিডিন, রেবিপ্রাজল এই ধরনের যদি ওষুধগুলো খেতে থাকেন তাহলে আপনাদেরও পেটে আলসার সহ বিভিন্ন ধরনের বড় বড় রোগ হতে পারে। এখন কথা হচ্ছে, দেখেন আমি যতটুকু দেখেছি অ্যাসিডিটির মূল কারণ হলো আমাদের অনিয়মিত খাদ্যাভ্যাস। যেমন সকালবেলা ঘুম থেকে উঠে কেউ বা খায় না, বমি বমি ভাব লাগে, তাই ওইটাও অ্যাসিডিটি। সকালবেলা ঘুম থেকে উঠছি, খেতে খেতে সেই বাজাচ্ছি 11টা, কিন্তু আমরা সকালের খাবারটা যদি 7টায় খাই, দুপুরের খাবারটা যদি 1:30 থেকে 2টা এর মধ্যে, 12:30 থেকে 1:30টার মধ্যে কমপ্লিট করতে পারি বা 2টার মধ্যে কমপ্লিট করতে পারি, রাতের খাবারটা 7টা, 7:30, 8টার মধ্যে যদি খেতে পারি, আর এই যে মাঝখানে যে সময়গুলো আছে এই সময়গুলোতে যদি আমরা ফ্রুটস খেতে পারি বা আদার্স যার যেটা ভালো লাগে খেতে পারি, তাহলে আমাদের অ্যাসিডিটি হওয়ার কথা না। এখন প্রশ্ন হলো, এইভাবে খেলেই কি অ্যাসিডিটি ভালো হয়ে যাবে? তাহলে তো আজকে থেকে বেঁচেই গেলাম না। দেখেন, আমি হোমিওপ্যাথিতে যারা আসে গ্যাসের জন্য তাদের ঔষধের দেওয়ার পাশাপাশি আমি যে পথ্যগুলো বলে দিই এগুলা একটু একটা মাস আমার এই ভিডিও দেখে 1 মাস আপনারা অ্যাপ্লাই করবেন। 1 মাস পর্যন্ত প্রয়োজনে আমার এই ভিডিওটাকে সেভ করে রাখবেন এবং আমার কমেন্টস বক্সে এসে 1 মাস পরে কমেন্টস করবেন যে আমি যেইভাবে বলছি খাওয়ার ফলে আপনি ভালো না থেকে খারাপ হয়েছেন। যদি এইরকম হয় আমাকে জানাবেন। নাম্বার 1, আপনি খাবার খাওয়ার আগে অন্তত 200 থেকে 300 ml পানি খাবেন। 200 থেকে 300 ml পানি খাবেন, বা আপনি যতটুকু পারেন, আপনি যদি 1 ঢোক পারেন, 1 গ্লাস পারেন, 2 গ্লাস পারেন, মানে আপনার যতটুকু সম্ভব। আমি একটা পরিমাণ বলছি এটা বোঝানোর জন্য, এটাকে আবার খারাপভাবে প্রচার করার দরকার নেই, বোঝানোর জন্য বলছি। আপনি পানি খেয়ে নেবেন, খাওয়ার পরে 5-7 ধাপ হাঁটবেন। আপনি পানি খেয়ে একটু আপনার রান্নাঘরে গেলেন বা আপনার লিভিং রুমে গেলেন, সেখান থেকে ডাইনিংয়ে আসলেন, এতটুকু যথেষ্ট। আচ্ছা, আপনি ডাইনিংয়ে খেলেন, যারা ডাইনিংয়ে খান, আর সব থেকে ভালো হয় নিচে বসে যদি খেতে পারেন, সমান জায়গায় নিচে বসে যদি খেতে পারেন সব থেকে ভালো হয়। আর যারা ডাইনিংয়ে খাওয়ার অভ্যাস আছে আমি তাদের বিষয়ে কোনো কথা বলছি না। এরপরে খাবার খাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণে খাবার চিবিয়ে খাবেন, একটু সময় নিয়ে খাবার খান, চিবিয়ে খান, এবং আপনার খাদ্য তালিকার শুরুতে এবং শেষে ফাইবার যুক্ত খাবারগুলো রাখবেন বা খাবেন। আপনি শসা রাখতে পারেন, এখন টমেটো খুব সস্তা, রাখতে পারেন, গাজর রাখতে পারেন। আপনি খাবারের শেষে আপনি এখন ওই যে কি আমাদের এদিকে কেশর আলু বলে, বা ওই যে সাদা মিষ্টি আলু যেটা, ওটা খেতে পারেন। খাবারের পরে 2-4টা শসা খেয়ে নিতে পারেন, এবং আপনি ডাল রাখতে পারেন খাবারে।
ডাল, ডালে প্রচুর পরিমাণে ফাইবার আছে। এক কথায় হলো যত ধরনের ফাইবার যুক্ত খাবার আছে আপনি খাবেন। এখন প্রশ্ন হলো ফাইবার যুক্ত খাবার কি কি, নাম বলেন। দেখেন, আমরা সোশ্যাল মিডিয়াতে বাস করি, আমার কথাগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে শুনছেন। ফাইবার যুক্ত খাবারগুলো বা খাবার কোনগুলো এই বলে আপনি গুগলে সার্চ লাগান, আপনাকে এক গাদা গুগল ফাইবারের যুক্ত খাবারের নাম দেবে। আপনার ওর মধ্যে থেকে যেগুলো ভালো লাগে আপনি খান। আচ্ছা, ফাইবার যুক্ত আপনি মাছ মাংস সব সময় সকালের দিকে খাওয়ার চেষ্টা করবেন। মাছ মাংস সব সময় কি করবেন, সকালের দিকে খাওয়ার চেষ্টা করবেন। মানে সকালে ঘুম থেকে ওঠার পরে রান্না করলেন, রান্না করে সেখানে আপনি মাছ মাংস খাওয়ার চেষ্টা করবেন। দুপুরবেলা মাছ বা সকালে যে পরিমাণ মাংস খেয়েছেন ওই পরিমাণ মাংস দুপুরে খাওয়ার দরকার নেই। যতটা হালকা খাবার খাওয়া যায়, রাত্রেবেলা গিয়ে আমার পছন্দ, আমি যেটা পছন্দ করি, ডিম, শসা বা কোনো সালাদ, কোনো সবজি ওই 8টার আগে আপনি খেয়ে নেন। আপনি যদি এইভাবে খান আপনার বডির কোলেস্টেরল ঠিক থাকবে, এরপরে আপনার অ্যাসিডিটি কমবে, এবং প্রতিটা বেলায় খাবার খাওয়ার আগে পানি খাবেন, এবং খাওয়ার পরে সকালেও মিনিমাম 40 পা হাঁটবেন, দুপুর বেলাতেও 40 পা হাঁটবেন, রাত্রে বেলাতেও 40 পা হাঁটবেন। এখন যারা ইসলামিক সুশীল আছেন তারা আবার বলবেন দুপুরে খাওয়ার পরে শোয়া সুন্নাত। এই সুন্নাতকে আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু আপনার সমস্যার জন্য একটু হাঁটার পরে গিয়ে শুইলে কোনো অসুবিধা হবে না। সুন্নাত এতখানি কঠিন করেনি, ইসলাম ধর্মকে এত কঠিন করেনি, অবস্থা বুঝে ব্যবস্থা করার সিস্টেমও এই ধর্মের মধ্যে আছে। আচ্ছা, রাত্রেবেলা ওই রকম ভুল করেও, বিশেষ করে রাত্রেবেলা বলছি, ভুল করেও খাওয়া মাত্রই গিয়ে সোফায় বসে টিভি দেখতে লাগবেন না, ভুল করেও খাওয়া মাত্রই বিছনায় গিয়ে শুয়ে পড়বেন না, অন্তত হাঁটবেন। খাবার মাঝখানে সব সময় চেষ্টা করবেন পানি না খাওয়া। এখন যদি ড্রাই খাবার হয়, ভর্তা টর্তা দিয়ে খাচ্ছেন, এরকম যদি হয়, গলায় ভাত অনেকের আটকে যায়, যাদের এলিমেন্টারি ক্যানেল ড্রাই থাকে তাদের আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে যতটুকু ওই গলার খাবারটা, আপনার খাবারটা নামতে সময় লাগে, মানে নামতে প্রয়োজন, ঠিক ততটুকুই পানি নেবেন। সুযোগ পাইছি এবার ঢকঢক করে খেয়ে নি, না, খাবেন না। ওই যে বলছি না, খাবার দাবারের পরে হাঁটবেন, হাঁটার পরে শোবেন বা রেস্ট করবেন, এই হাঁটার পরে এরপরে আপনি একটু পানি খেয়ে নেন, আপনার যতটুকু প্রয়োজন হয়, এবং প্রতি আধা ঘন্টা, 45 মিনিট বা 1 ঘন্টা পর পর 1 ঢোক হলেও পানি অবশ্যই খাবেন। বুঝতে পারছেন? আর যত ধরনের কাঁচা ফলমূল আছে, যেমন পেয়ারা, শসা, আমড়া, এই ধরনের খাবারগুলো বেশি খাওয়ার চেষ্টা করবেন। এগুলোতে প্রচুর ফাইবার আছে, এগুলো বেশি খাওয়ার চেষ্টা করবেন। আর একটা বিষয়, খালি পেটে চা, কফি, দুধ এগুলাকে এড়িয়ে চলবেন খালি পেটে, এবং সবসময় চেষ্টা করবেন রাত্রি 8টার পরে চা কফি না খেতে। একান্তই যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি খেতে পারেন, কিন্তু খেতেই হবে। নেশা এইভাবে না খাওয়াটাই কি ভালো, এতে আপনার ক্ষতি হবে। আপনি গ্যাস মুক্ত করতে হলে আপনার ডাইজেস্টকে ঠিক রাখতে হবে, আর ডাইজেস্টকে ঠিক রাখতে হলে রাতের ঘুম অবশ্যই প্রয়োজন। আপনি 10টার মধ্যে যতই কাজ থাকুক না কেন ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন। একদম সকাল সকাল আপনি উঠবেন, দেখবেন আপনার পেট একদম পরিষ্কার হয়ে যাবে। তবে ব্যস্ততার কারণে অনেক সময় হয়ে ওঠে না। সব দিন যদি না হয়, মানে একদিন কাজ থেকেই যায় এরকম, তারপরেও চেষ্টা করবেন সর্বোচ্চ 10টা থেকে অন্তত 2টা, 3টা, 4টা, 5টা, 6টা পর্যন্ত যেন আপনার প্রপার ঘুম হয়, সাউন্ড স্লিপ হয়। এবং ঘুমানোর সময় সব সময় ঘরের লাইটটা বন্ধ রাখবেন, রেখে ঘুমাবেন। ইনশাআল্লাহ এভাবে যদি চলেন, 1টা মাস শুধু ট্রাই করেন, 1 মাস পরে আমাকে না হলে জানাবেন যে আপনাকে আগের তুলনায় অ্যাসিডিটির ওষুধ এখন কম খেতে হচ্ছে কিনা, বা
গ্যাসটা অনেকটাই স্বাভাবিক অবস্থায় আসছে কিনা। এর পাশাপাশি যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে, অবশ্যই একজন আপনার নিকটস্থ অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে সম্পূর্ণ ডিটেলস বলে আপনি যদি ওষুধ সেবন করতে পারেন, বাস আপনি পথ্যও মানলেন, আপনি ওষুধও খেলেন, আপনি ভালো হয়ে গেলেন। আপনি ভালো হয়ে যাওয়ার পরে আপনার ঘরোয়াভাবে পথ্যগুলোই মানবেন, এগুলো মানতে কোনো অসুবিধা নেই, আপনার ওষুধ খেতে হলো না, আপনি ওষুধ মুক্ত। এভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমরা দীর্ঘদিন বাঁচতে পারবো কোনো ধরনের অসুস্থতা ছাড়া। আশা করি আমার এই আলোচনা আপনাদের ভালো লাগলো। আল্লাহ হাফেজ।